Where is the wisdom we have lost in knowledge? Where is the knowledge we have lost in information? ChatGPT সাইকোসিস বা ChatGPT রিলেটেড যে মেন্টাল হেলথের ইস্যুসগুলো আমরা দেখছি সেটা কিন্তু প্রচণ্ড সিভিয়ার মাত্রা ধারণ করছে। আমার কাছে যারা পেশেন্ট আসে ক্লিনিক্যাল প্র্যাকটিসে, তারা প্রত্যেকে এসে বলে তারা আগে তাদের মেন্টাল হেলথ সিমটমস ChatGPT-তে সার্চ করেছে, ChatGPT তাদের ডায়াগনোসিস দিয়েছে, ট্রিটমেন্ট প্রোটোকল বলেছে, কি ওষুধ তার কি ডোজে খাওয়া উচিত পুরোটাই বলেছে এবং তার ওষুধের সাইড এফেক্টও বলেছে। এত কিছু রিসার্চ করার পর যখন পেশেন্ট আসে তখন আমরা যখন ডায়াগনোসিসটা দিই যে মেবি আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, সে বিশ্বাসই করতে চায় না। নমস্কার, আমি ডক্টর পুবালি চৌধুরী, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট বেসড ইন কলকাতা। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের দিনের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে, ChatGPT, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেন্টাল হেলথ। ChatGPT শব্দটা আপনারা সবাই শুনেছেন এবং দৈনন্দিন জীবনে হয়তো অনেকেই ব্যবহার করেন। ইমেল লেখার জন্য হোক, অ্যামাজনে কোন প্রোডাক্টটা কিনবেন সেটার জন্য হোক, কি খাবার খাবেন, কোন খাবারে কি বেনিফিটস সেটা দেখার জন্য হোক, অথবা ওষুধের সাইড এফেক্ট সার্চ করার জন্য হোক। সব থেকে ইম্পর্টেন্ট এটা বলা দরকার যে ChatGPT-কে মানুষ যেন তার বাড়ির মা বাবা, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ অথবা বাড়ির গুরুজনদের থেকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলছেন। ChatGPT এখন সবার বেস্ট ফ্রেন্ড হয়ে যাচ্ছে এবং এই পৃথিবীতে যেখানে অলরেডি লোনলিনেস অ্যান্ড ডিসকানেকশনের জন্য আমরা প্রচুর মেন্টাল হেলথ ইস্যুস দেখতে পাচ্ছি, সেখানে ChatGPT আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইটসেলফ একটা খুব বড় কন্ট্রিবিউটর হয়ে দাঁড়াচ্ছে। আমার কাছে যারা পেশেন্ট আসে ক্লিনিক্যাল প্র্যাকটিসে, তারা প্রত্যেকে এসে বলে তারা আগে তাদের মেন্টাল হেলথ সিমটমস ChatGPT-তে সার্চ করেছে, ChatGPT তাদের ডায়াগনোসিস দিয়েছে, ট্রিটমেন্ট প্রোটোকল বলেছে, কি ওষুধ তার কি ডোজে খাওয়া উচিত পুরোটাই বলেছে এবং তার ওষুধের সাইড এফেক্টও বলেছে। এত কিছু রিসার্চ করার পর যখন পেশেন্ট আসে তখন আমরা যখন ডায়াগনোসিসটা দিই যে মেবি আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, সে বিশ্বাসই করতে চায় না। কারণ সে দেখে এসছে যার PTSD আছে, তার কমপ্লেক্স PTSD আছে, অথবা এই টাইপের খুব জটিল কিছু টার্মিনোলজি ওনারা জেনে আসেন। এছাড়াও ওনারা এসে কিছু ওষুধ চান যেগুলো ইন্ডিয়াতে অ্যাভেলেবেলই না, অথবা ওগুলোর কন্ট্রা ইন্ডিকেশন আছে, মানে ফিমেল পেশেন্টকে দেওয়া যায় না, কোনোটা হয়তো 60+ এজে দেওয়া যায় না, কোনোটা হয়তো বাচ্চাদের দেওয়া যায় না। এইভাবে আমরা দেখছি যে ইনফরমেশন ওভারলোডে অনেক সময় মিসইনফরমেশন বা ভুল টাইপের একটা অ্যাওয়ারনেস স্প্রেড হচ্ছে, যেটার মাধ্যমে মানুষ কিন্তু জানছে বেশি কিন্তু ভুল তথ্য জানছে। এটাই বলা দরকার যে ChatGPT বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন এত কনভিন্সিং ওয়েতে ইনফরমেশনগুলো প্রেজেন্ট করে। এখানে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমের ব্যাপারে একটু জানতে হবে। সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম সবসময়ই চাইবে যে আপনি যাতে ওনাদের অ্যাপে বা ওনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশিক্ষণ টাইম স্পেন্ড করেন। ChatGPT একই মেথডে কাজ করে, মানে আপনি যদি ChatGPT-র সঙ্গে 0.5 ঘন্টা বসে চ্যাটিং করেন তাহলে ChatGPT সেইটাই চাইবে। তো আপনাকে আপনার যে ভুল ভ্রান্তি ধারণাগুলো সেটাই কিন্তু প্রমোট করছে ChatGPT। আপনি যদি ChatGPT-কে মেসেজ করেন যে মা আমায় ভালোবাসে না, তাহলে ChatGPT আপনাকে 10টা কিন্তু এক্সাম্পল দেবে যে হ্যাঁ আপনার মা সত্যিই আপনাকে ভালোবাসে না এবং ওই সিচুয়েশনে আপনার কি করা উচিত। আমার যারা চাইল্ড সাইকিয়াট্রির পেশেন্ট আছে তারা প্রত্যেকে এসে বলে যে বাবা মা যদি বকাবকি করে ওই টাইমে তারা ChatGPT-র কাছে যায় পরামর্শ নেওয়ার জন্য। এটা একটা প্রচণ্ড ডেঞ্জারাস ট্রেন্ড মেন্টাল হেলথের দিক থেকে, কারণ এতে ইনডাইরেক্টলি সুইসাইডাল রিস্ক বেড়ে যাচ্ছে, মানুষের মধ্যে ডিপ্রেশন, অবসাদের মাত্রা বাড়ছে। অনেক সময় যে পেশেন্ট ডিপ্রেশনে অলরেডি আছে, যে কনফিউশন স্টেটের মধ্যে আছে, সে কিন্তু কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝতে পারে না। এই সিচুয়েশনে ChatGPT-র রোল যখন তার নেগেটিভ বিলিফস বা কগনিটিভ ডিস্টরশনসকে আরো বেশি করে প্রাধান্য দিচ্ছে, তখন সেটা নেগেটিভ বিলিফ থেকে অনেক সময় ডিলিউশনের জায়গায় চলে যাচ্ছে এবং ChatGPT সাইকোসিস টার্মটাও আমরা কিন্তু ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখতে পাচ্ছি এবং একাডেমিক সার্কেলসে ডিসকাস হচ্ছে। ChatGPT সাইকোসিস মানে হচ্ছে আপনার যে ভুল ভ্রান্তি ধারণা সেটা আপনি ChatGPT-কে বললেন। এটাই যদি আপনি হয়তো বাড়ির লোককে বলতেন, তারা আপনাকে কোয়েশ্চেন করতেন, আপনার ভুলটা ধরিয়ে দিতেন, অথবা আপনি যদি থেরাপিস্টকে বলতেন উনিও আপনাকে কোয়েশ্চেন করতেন। ChatGPT আপনাকে কোয়েশ্চেন করছে না, ChatGPT আপনার ধারণাটাই ঠিক ভেবে এগিয়ে যাচ্ছে এবং 10টা পয়েন্ট দিচ্ছে যেটা আপনার বিলিফ সিস্টেমকে আরো বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে। ChatGPT সাইকোসিসের সব থেকে বড় ভয় হচ্ছে সুইসাইডাল রিস্ক, এবং ওয়েস্টার্ন কান্ট্রিজে দেখা যাচ্ছে প্রচুর অলরেডি সুইসাইড এবং সুইসাইডাল আইডিয়েশন রিলেটেড কেসেস হয়েছে, যে কারণে ChatGPT-কে বাচ্চাদের মধ্যে অনেক সময় রেস্ট্রিকশনস বা এজ লিমিটস দেওয়ার কথাও বলা চলছে। যেটা সব থেকে ইম্পর্টেন্ট জানার যে আপনি এই সিচুয়েশনে ChatGPT-কে
কতটা ইম্পর্টেন্স দেবেন। চ্যাট জিপিটি মেন্টাল হেলথের জন্য অনেকে থেরাপিস্ট হিসেবে ইউজ করছেন, এটাও একটা খুব ডেঞ্জারাস ট্রেন্ড। কারণ আপনি যদি চ্যাট জিপিটিকে আপনার থেরাপিস্ট মনে করেন এবং আপনার ভুল ধারণাগুলো চ্যাট জিপিটি যত বেশি করে আপনাকে পজিটিভ রিইনফোর্সমেন্ট দিচ্ছে, সেটাই আপনার ভুল ধারণাগুলো পারসিস্ট করছে। থেরাপিস্টের কাজ হচ্ছে আপনাকে দেখিয়ে দেওয়া যে কোনটা আপনার ঠিক ধারণা এবং কোনটা আপনার ভুল ধারণা। চ্যাট জিপিটি কিন্তু সেখানে অনেক ক্ষেত্রেই ইয়েস ম্যান হয়ে যাচ্ছে রাদার দ্যান কোয়েশ্চেনিং ইয়োর বিলিফ সিস্টেম। তো এইটা বোঝা খুব দরকার যে সাইকিয়াট্রি, মডার্ন সাইকিয়াট্রিতে যে ইন্টারনেট অ্যাডিকশন, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, এই টপিকগুলোর ব্যাপারে আমরা অলরেডি অনেক ডিসকাশন করছি, কিন্তু চ্যাট জিপিটি সাইকোসিস বা চ্যাট জিপিটি রিলেটেড যে মেন্টাল হেলথের ইস্যুসগুলো আমরা দেখছি, সেটা কিন্তু প্রচন্ড সিভিয়ার মাত্রা ধারণ করছে। শুধু চ্যাট জিপিটিকে জাস্ট ফলো করা বা চ্যাট জিপিটির থেকে অ্যাডভাইস নেওয়া না, অনেকে ওনাদের ট্রিটমেন্ট প্রোটোকলগুলো, লিথিয়ামের 300 mg লাগবে কি 600 mg লাগবে, মিথাইল ফেনিডেটের 10 mg লাগবে কি 20 mg লাগবে, এই ট্রিটমেন্ট ডিসিশনসগুলো সাইকিয়াট্রিস্টকে বিশ্বাস না করে ওনারা চ্যাট জিপিটিকে বিশ্বাস করছেন। ওষুধের সাইড এফেক্ট প্রোফাইল দেখে সুইসাইডাল পেশেন্ট হয়তো ওষুধ শুরুই করছেন না, কারণ চ্যাট জিপিটি বলেছে যে ওটায় হয়তো একটু নজিয়া বা ভমিটিং এই টাইপের সিমটম হতে পারে। এটা বোঝা দরকার আপনার ট্রিটিং সাইকিয়াট্রিস্ট সব থেকে ভালো জানেন আপনার একটা কেসের জন্য কি কি ওষুধ দরকার, কি কি ডোজে দরকার, কি কি ডিউরেশনে দরকার। আপনার লাইফ স্টেজ, আপনার যে কোমরবিডিটিস আছে সেগুলো মাথায় রেখে আপনার ওষুধের সিলেকশন করা হয়। একটা ব্রেনের ব্যাপারে বলা খুব ইম্পর্টেন্ট। ব্রেনের জন্য একটা বেসিক কনসেপ্ট আছে, ইউজ ইট অর লুজ ইট। মানে আপনি যদি আপনার মস্তিষ্ক, ব্রেন ইউজ করেন তবেই কিন্তু সেটা ফাংশনাল থাকবে। ব্রেনের যে হায়ার ফাংশন, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, ক্রিয়েটিভিটি, মেমোরি, ডিসিশন মেকিং, এগুলো তখনই আপনি করতে পারবেন যখন আপনার ব্রেন ফাংশনিংটা ঠিকঠাক হচ্ছে। ব্রেন ফাংশনিং ঠিক রাখতে গেলে আপনাকে ব্রেনটা ইউজ করতে হবে। চ্যাট জিপিটি আপনার ইমেল লিখে দিচ্ছে, চ্যাট জিপিটি আপনাকে সব ডিসিশন মেকিং করে দিচ্ছে, চ্যাট জিপিটি আপনি কি কিনবেন না কিনবেন, কোন ডাক্তারবাবুর কাছে যাবেন, কি খাবেন, সবকিছু ডিসাইড করে দিচ্ছে। এতে কিন্তু আপনি আপনার নিজের ব্রেনের পাওয়ারটা আউটসোর্স করে দিচ্ছেন চ্যাট জিপিটির কাছে। এটা লং টার্মে ব্রেনের ড্যামেজ করতে পারে, ব্রেন ডিসইউজ অ্যাট্রফি হতে পারে, এবং শুধু তাই না, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টেও অনেক ক্ষতি হতে পারে। মেজরিটি আমার যারা চ্যাট জিপিটি ইউজার পেশেন্ট, তারা কিন্তু অনেক ইয়াং এবং তাদের ওয়ার্কিং পপুলেশন। এই বয়সে যদি ব্রেন ড্যামেজ হয়, সেটা লং টার্ম কনসিকুয়েন্সেস কি আমরা জানি না। ইনফ্যাক্ট চ্যাট জিপিটিরই লং টার্ম কনসিকুয়েন্স কি তাই আমরা জানি না। সো আপনার ব্রেন হচ্ছে আপনার সব থেকে ইম্পর্টেন্ট অর্গান, সেটাকে প্লিজ ইউজ করুন এবং এই ভিডিওটা শেয়ার করুন তাদের জন্য যারা চ্যাট জিপিটিকে তাদের লাইফের সবকিছু বানিয়ে ফেলেছে। নমস্কার।